নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। তো আজকে আমাদের কাছে, আমাদের পাশে এমন একজন আছে, শুভাঙ্ক্ষী, যেমন অ্যাঙ্কারিং করে এবং তেমন সিরিয়ালের সাথেও যুক্ত। সিরিয়াল কিন্তু করেছে, জয় জগন্নাথে ছিল। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান নক্ষত্রের আলো। স্টুডিওতে আমরা আছি এবং পেয়ে গেছি জয়দেব শাস্ত্রীজিকে, এবং সত্যি এখানে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রশ্নটা হলো, মানে এই প্রশ্নটা আমারও খুব মন ছুঁয়ে গেছে এবং আমারও জানতে খুব ইচ্ছে করছে। সোমনাথ দত্ত বর্ধমান থেকে বলেছে যে গত 2 বছর ধরে বাড়িতে বড় চুরি হয়েছে। মানে চুরির সমস্যা তো মানুষের থেকেই থাকে, এবং এছাড়া সবসময় মনে হচ্ছে বাড়ির উপর যেন কোনো অশুভ দৃষ্টি মানে সবসময় লেগেই থাকছে। তাছাড়াও বলেছে যে বাস্তু, মানে এই যে বাস্তুটাও কিন্তু একটা সায়েন্স, আমি যা শুনেছি। তো বাস্তুর কিন্তু অনেক রকম প্রতিকার হয়, বা বাস্তু কিন্তু অনেক রকম সুরক্ষার কিন্তু ব্যাপারও আছে। সেটাকে কি করে সলভ করা যায় যদি আপনি একটু বলেন। সোমনাথ বাবু, বারবার চুরি হওয়া বা ঘরে শীত কাটা কেবল নিরাপত্তার অভাব নয়, এটি বাস্তুর অগ্নি SE সাউথ ইস্ট এবং নৈঋত সাউথ ওয়েস্ট এই কোণের ভারসাম্যহীনতা। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সুরক্ষা কবচ হলো দক্ষিণ পশ্চিম দিক, এটা মাথায় রাখবে, দক্ষিণ পশ্চিম দিক। যদি আপনার বাড়ির সীমানা প্রাচীর দক্ষিণ পশ্চিম দিকে নিচু হয়, এটা মাথায় রাখবে, নিচু হয়, বা সেখানে বড় কোনো গর্ত থাকে, তবে সেই বাড়ির বাসিন্দাদের সুরক্ষা বিঘ্নিত হয়। একে বলা হয় এনার্জি লিক। এনার্জিও কিন্তু লিক হয়ে যায়। রাহু এবং মঙ্গলের অশুভ প্রভাবে চুরির ঘটনা ঘটে। এছাড়া সদর দরজার সামনে যদি কোনো ছায়া বা অন্ধকার থাকে, তবে সেখানে নেতিবাচক শক্তি বাসা বাঁধে। তাই এর কিন্তু সমাধানও আছে। সমাধানটা সংক্ষেপে আমি তোমাদেরকে বলি। প্রথমত, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটি সবচেয়ে ভারী রাখুন এবং সেখানে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করুন। সদর দরজার ঠিক উপরে একটি তামা বা পিতলের তৈরি বাস্তু রক্ষা কবচ বা ত্রিশক্তি, মানে কি ত্রিশূল, ওম, স্বস্তিক লাগান। প্রতি অমাবস্যায় গোটা বাড়িতে ধুনো দিন এবং তাতে সামান্য সর্ষে ও শুকনো লঙ্কা পোড়ান। এটি যে কোনো অশুভ নজরকে নষ্ট করে দেবে। তাই আমার এই নিয়মগুলি যদি করতে পারেন, তাহলে আপনারা অনেকটাই ফল পাবেন। আমি এটা নিজের থেকেই প্রশ্নটা করছি আর কি, মানে আপনি কি বাস্তু ভিজিট করেন? সত্যি কথা বলি যে আমার টিম রয়েছে, আচ্ছা। আমার একটা বড় টিম রয়েছে, 40 জন একটা টিম রয়েছে। বাহ, 40 বুঝতেই জন, পারছেন 40 জন একটা 40 টিমে। জন। তো সেরকম আমাদের বাস্তু বিভিন্ন জায়গা থেকে আসে পার্সনরা, যে বাস্তু ভিজিট করার জন্য। তো কোনো কোনো ক্ষেত্রে বাস্তু ভিজিট না করলেও সমস্যার সমাধান হয়ে যায়। কিছু জিনিস আমি বানিয়ে দিই, ওটা বাড়িতে রাখলে সমস্যার সমাধান। এবার খুব নেগেটিভ সোর্স, মানে শক্তি রয়েছে ওখানে, যেটা আমি ছাড়া হবে না, মানে আমার টিম গিয়ে ওটা সামলাতে পারবে না, তখন এমার্জেন্সি ক্ষেত্রে আমার যাওয়া। পারমিতা রক্ষিত প্রশ্ন করেছে উত্তরপাড়া থেকে। আমাদের ফ্ল্যাটে জায়গার অভাব, অনেক ফ্ল্যাটেই তো জায়গার অভাব থাকে, এবং রান্নাঘর আর বাথরুমের যে ওয়ালটা থাকে, মানে দেওয়ালটা থাকে, সেটা একদম কমন, মানে দুটোই শেয়ার করে একসাথে আর কি। তো বাড়ির এরকম কি, মানে এরকম পরিস্থিতি কি অমঙ্গল ডেকে আনতে পারে? এই যে সিচুয়েশনটা হচ্ছে যে একই দেওয়াল আমরা দেখছি বাথরুমের এবং রান্নাঘরের, এবং এর কি প্রতিকার হতে পারে? দারুণ কথা বলেছো তো পারমিতা দেবী। বাস্তুশাস্ত্রে এটি একটি অত্যন্ত গুরুতর দোষ, যাকে আমরা বলি ফায়ার অ্যান্ড কি বলি জলের ক্লাস। রান্নাঘর হলো অগ্নির স্থান আর বাথরুম হলো জলের। তাই আগুন আর জল যখন এক দেওয়ালে এক পাশে ওপাশে থাকে, তখন সেই বাড়ির মানুষের স্বাস্থ্যের ভারসাম্য নষ্ট হয়। তো আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে করতে চাই। ধরুন, অগ্নির কাজ হলো পুষ্টি দেওয়া, আর জলের কাজ হলো বর্জ্য বের করে দেওয়া। মাথায় রাখবে, এই দুই বিপরীত শক্তি পাশাপাশি থাকলে বাড়ির গৃহিণীর জরায়ু বা পেটের সমস্যা হতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে মানসিক দূরত্ব বাড়ে। টাকা আসলেও তা ওষুধের পিছনে ব্যয় হয়ে যায়। অর্থ ইনকাম করছো কিন্তু সব ওষুধের পিছনে চলে যাবে। এটা একটা সমাধান আছে। যদি দেওয়াল ভাঙা সম্ভব না হয়,
মাথায় রাখবে। তবে সেই কমন দেওয়ালের উপর থেকে নিচ পর্যন্ত একটি তামার পাত বা স্ট্রিপ বসিয়ে দিন, এটি এনার্জিকে ব্লক করে। এছাড়া বাথরুমের ভেতরে একটি কাচের পাত্রে সামুদ্রিক লবণ মানে কি সি সল্ট রাখুন এবং রান্নাঘরে সবসময় একটি ছোট মাটির পাত্রে চাল ভরে রাখুন। এই লবণের নেতিবাচকতা শুষে নেওয়ার ক্ষমতা আপনার রান্নাঘরের পবিত্রতাকে রক্ষা করে। কি পবিত্র তাকে রক্ষা করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিবাহ নিয়ে। তো অরিজিৎ গুহ আমাদের সোদপুর থেকে দর্শক প্রশ্ন করেছেন। তিনি করেছেন যে তার বয়স অলরেডি কিন্তু 35 বছর হয়ে গেছে, কিন্তু ভালো কোনো চাকরি করা সত্ত্বেও কিন্তু ভালো কোনো সম্বন্ধ আসলেও সেটা শেষ মুহূর্তে গিয়ে একদম কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বড় সমস্যা না? মানে সম্বন্ধ আসছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর সেটা পরিণতি পাচ্ছে না, এটা মনে একটা দুঃখ তো হয়। তো সেই দুঃখ বেদনা থেকে কিন্তু আপনাকে প্রশ্নটা করেছে। তো এবার আপনি একটু বলুন। এবং আরেকটা কথা মেনশন করেছে যে তার যে ঘরে শোবার ঘরে তার কি কোনো পরিবর্তন দরকার? জি অরিজিৎ বাবু, তোমার কথা শুনলে একজন বিখ্যাত গায়কের নাম মনে পড়ে যায়। সত্যি কথা বলতে অবিবাহিত ছেলেদের ক্ষেত্রে শোবার ঘরের অবস্থান বিয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে, এটা ঠিক। আপনি যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্ট কোণে ঘুমান, তবে আপনার মধ্যে এক ধরনের মানে আধিপত্য বা একগুঁয়েমি তৈরি হয়, যা নতুন সম্পর্ক তৈরি করতে বাধা দেয়। আমি বলবো তোমাকে দক্ষিণ পশ্চিম কোণটি হলো বাড়ির কর্তার জন্য, এটা কিন্তু মাথায় রাখবে। কোনটা কার জন্য? অবিবাহিত মানে ব্যাচেলার ছেলেদের জন্য শ্রেষ্ঠ দিক হলো উত্তর পশ্চিম। আর বায়ু হলো গতির প্রতীক, এই কোণে ঘুমোলে বিয়ের যোগাযোগ দ্রুত হয় এবং মানসিক অস্থিরতা কমে। তাই টুডে আজ থেকেই আপনার বিছানা উত্তর পশ্চিম কোণে সরিয়ে নিন। ঘরের দেওয়ালে হালকা হলুদ বা অফ হোয়াইট রং ব্যবহার করুন। শোবার ঘরে কোনো একলা মানুষের ছবি বা দুঃখের ছবি রাখবেন না। তার বদলে একজোড়া হাঁস বা প্রজাপতির ছবি রাখুন। প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করুন এবং আপনার ঘরের উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। মাথায় রাখবেন, এই ছোট্ট ছোট্ট টোটকাগুলি করলেও কিন্তু আপনার অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। মানে এই প্রশ্নটা করতেও নিজের মনকে একটু কেমন কিন্তু কিন্তু হচ্ছে, কিন্তু তাও করেই ফেলি। সেটা হলো যে অনেক সময় হয় না, মৃত ব্যক্তি যারা হয়তো আছেন তাদের হয়তো কোনো জিনিস ব্যবহার করা বা ছবি, অনেকে এই প্রশ্নটা থাকে। তো সেই প্রশ্নটাই আমার মনেও ছিল এবং নমিতা পাল খুব ভালো প্রশ্ন করেছে কৃষ্ণনগর থেকে। তিনি বলেছেন যে আমার শ্বশুর মশাই মারা গেছেন বছর 3-4 আগে। আমি ওনার ব্যবহার করা খাট এবং আলমারি ব্যবহার করছি এবং তার পাশে অনেক এরকম জিনিস যেগুলো উনি রেখে গেছেন সেগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে ওনার ছবিও আমি রেখেছি। মানে এটা কি রাখা উচিত কি উচিত না, মানে আপনার মতে কি হয়? আপনাকে বলছি নমিতা দেবী, আপনি এই কোশ্চেনটা করেছেন, তো এটি একটি অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন। বাস্তু এবং আধ্যাত্মিক বিজ্ঞান অনুযায়ী মৃত মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, এটা মাথায় রাখবেন। শ্রদ্ধা ভালোবাসা থাকা উচিত, কিন্তু ওনাদের ব্যবহৃত জিনিস বিশেষ করে খাট বা বিছানা ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা দরকার। আমি এটার একটা ছোট্ট কথা বলি। প্রতিটি মানুষের শরীরের একটি নিজস্ব এনার্জি বা অরা থাকে, যা তাদের ব্যবহৃত জিনিসের দীর্ঘকাল থেকে যায়। মৃত ব্যক্তির বিছানা বা পোশাকে অনেক সময় ওনাদের রোগ বা কষ্টের এনার্জি আটকে থাকতে পারে, যা নতুন ব্যবহারকারীর উপর প্রভাব ফেলে। এতে রাতে দুঃস্বপ্ন আসা বা অকারণে শরীর ভার হওয়া স্বাভাবিক। তাই এর সমাধান যদি আমি না বলি তাহলে এটা খারাপ। যদি খাটটি ব্যবহার করতে হয় তবে সেটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে বা সর্ষের তেলের প্রদীপে দেখিয়ে শুদ্ধ করে নিন। তবে মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক, তোশক বা বালিশ ব্যবহার না করাই ভালো। ওনাদের ছবি দক্ষিণ দেওয়ালে রাখুন, কিন্তু কখনোই উত্তর বা পূর্ব দিকে রাখবেন না, একদমই না। মৃত ব্যক্তির কোনো ছবি যেন অন্য জীবিত সদস্যদের ছবি সাথে মিশিয়ে রাখবেন না, এটা মাথায় রাখবেন। আমরা অনেকেই ভুলটা করি যে আমাদের ভালোবাসার মানুষ তবুও তাকে সরিয়ে দেব, সে থাক না আমাদের কাছে, আমাদের পাশে, তাই না? আমরা আছি
নক্ষত্রের আলো স্টুডিওতে এবং আমার সঙ্গে আছেন জয়দেব শাস্ত্রীজি এবং বলতে পারেন একটা চমক আমাদের সঙ্গে আজকে আছে এবং জয়দেব শাস্ত্রী মনেই কিন্তু চমক, তাই না? মানে একের পর এক চমক আমরা দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় বাংলায় প্রথমবার এরকম একটা জিনিস হতে চলেছে, একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা বলতে পারি। কারণ লাইভ সরাসরি মানে মানুষের যে ঢল নেমে আসে আপনার কাছে সেটা আমরা বলাই বাহুল্য, দেখলেই বোঝা যায়। এবং ইতিমধ্যে আমরা পেয়ে গেছি একই পরিবারের সদস্যকে, কিছু মানুষকে, তারা তাদের সমস্যার সমাধান করার জন্য আপনার কাছে এসেছেন। বলতে পারবেন যে তার ভীষণ লাকি যে আজকে আপনাকে পেয়েছেন। তো সরাসরি যাব, দেখে নেব, তাদের সমস্যা শুনবো এবং শাস্ত্রীজি তো অবশ্যই আছেন তাদের সমস্যার সমাধান করার জন্য। চলুন দেখে নিই। এই মুহূর্তে নক্ষত্রের আলো স্টুডিও থেকে আমরা সরাসরি লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে এসেছি এবং নক্ষত্রের আলো স্টুডিও মানেই যার কর্ণধার হলেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। আর আজকের এই সুন্দর মুহূর্তে আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন তিনজন তার ডাই হার্ট ফ্যান, যারা তার সম্বন্ধে কিছু আপনাদের জানাতে চান, বা আমি বলতে পারি তারা তাদের তরফ থেকে অনেক প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন একে একে তাদের সকলের সাথে আমরা পরিচয় করে নিই। প্রথমে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং পরিচয় পর্ব সেরে নেব। আমার পাশে যিনি রয়েছেন, জাস্ট আমার লেফট হ্যান্ড সাইডে যিনি আছেন, তার পরিচয়টি আমরা করিয়ে দেবো আপনাদের সাথে। দাদা, আপনার নামটা বলুন। আমি খর্দা থেকে আসছি, সুজিত মুখার্জি। দীর্ঘ 2 বছর ধরে দেখছি স্যারের প্রোগ্রাম, এবং স্যারের প্রোগ্রাম আমি যখন থেকে শুরু হয় তার আগে থেকে আমি টিভি খুলে বসে থাকি এবং যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি ওটা কমপ্লিট না করে কোনো কিছু তারপরে শুই না। তারপরে যা করার আমি করি, কিন্তু ওইটা আমি যেখানেই আমি থাকি না কেন, সে আমার যদি ডিনার করতে দেরিও হয় তাহলেও আমি আগে ওই প্রোগ্রামটা করব। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে স্যারের কাছে যখন লাস্ট 2 বছর ধরে আমি যা আসছি, আমার অনেক সমস্যা ছিল, কিন্তু আমি 1 বাই 1 করে দেখছি আস্তে আস্তে ওটা সলভ হচ্ছে। কিন্তু আমার একটা অন্যরকম আগে ধারণা ছিল, সেই ধারণাটা স্যারের কাছে আসার পর আমার টোটালি 100% পজিটিভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমি চিন্তা করতাম যে আগে অ্যাস্ট্রোলজার, আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যারের কাছে আসার পর আমার বিভিন্ন সমস্যা নিয়ে স্যার আমাকে যেভাবে কাছে টেনে নিয়ে, যেভাবে আমাকে এত সুন্দর করে অ্যাডভাইস দিয়ে তুমি এইভাবে করো, এইভাবে করলে এইভাবে হবে, আমার মনে হয়েছে আই শ্যাল বি ভেরি হ্যাপি। আমি খুব খুশি এতে, এবং আমি আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমার কিছু ডেভেলপ হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। আসলে আজকের দিনে দাঁড়িয়ে এরকম একজন প্রকৃত বন্ধুর হয়তো একটু অভাব আছে, যেটা কিন্তু পূরণ করে দিতে পারেন একেবারে পুরোপুরি জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। সেটা শুধু আমার মাত্র কথাতেই নয়, আপনারা তো দেখতেই পাচ্ছেন সরাসরি আজকে স্টুডিও থেকে। আচ্ছা, পরবর্তী যিনি আছেন, আসুন তার সাথে একটু পরিচয় করে নিই। বলুন আপনার নাম। আমি অনন্যা মুখার্জি, খর্দা থেকে। আমি এখানে আসতে পেরে ভীষণ খুশি। প্রশ্নর আগে আমি একটু জানবো যে উনি আপনার জীবনে কতটা এফেক্ট ফেলেছেন। আমার জীবনে উনি এফেক্ট ফেলেছেন, আমার প্রথমে অ্যাস্ট্রোলজি নিয়ে তো খুবই ইন্টারেস্ট ছিল, বাট ওনাকে দেখানোর পর থেকে আমার যতটুকু নেগেটিভ ধারণা ছিল অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার সম্বন্ধে, সেটা আরও অনেক বেশি উনি কাটিয়ে দিয়েছেন। এবং তার থেকেও বড় কথা, ওনাকে আমি নিজের বড় দাদার মতো চোখে দেখি, এবং উনি আমার কাছে অ্যাস্ট্রোলজার কম আমার অ্যাডভাইজার। কারণ আমি যে কোনো কাজ করি, যে কোনো কিছু করি, ওনার সাথে শুধু চেম্বার ভিজিট নয়, ওনার সাথে চেম্বার ভিজিট করতে করতে পার্সোনাল রিলেশনটাও এত ভালো হয়ে গেছে, একদম ওনার কাছের হয়ে গেছি আর কি। একদম। এবং সত্যি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা একই রিয়াকশন পাচ্ছি। আপনি একটু বসে যাবেন, পরবর্তী যিনি আছেন তার সাথে একটু আলাপ করে নিয়ে তারপরে আমরা প্রশ্নতে আসবো, কেমন? বলুন। নমস্কার, আমি খর্দা থেকে এসেছি, লিপিকা মুখার্জি। স্যারের কাছে আসার পর থেকে আমার জীবনটাই টোটালি পাল্টে গেছে। কারণ আগে দেখতাম অনেক শত্রু ছিল, সেই শত্রুরা আস্তে আস্তে করে সরে যাচ্ছে এবং তাদের মুখটাও বন্ধ হয়ে যাচ্ছে, তারা হেসে সামনে এসে কথা বলছে খুব সুন্দরভাবে। স্যারের কাছে আসার পর থেকেই টোটালি দেখছি জীবনটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাচ্ছে, শত্রুরাও চলে যাচ্ছে।
সামনে থেকে চলে যাচ্ছে শত্রুরা। তো আমরা শুনে নিলাম প্রত্যেকের রিয়াকশন, প্রত্যেকে কি বলতে চাইছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী সম্বন্ধে। এবার একটু প্রশ্নের ক্ষেত্রে আসবো, মানে প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। আচ্ছা, আপনি এবার একটুখানি আবার উঠতে হবে, এবার বলুন আপনি কি জানতে চাইছেন। আমার প্রশ্ন এটা যে বিবাহের ক্ষেত্রে নাম্বার ম্যাচিং মানে ডেট অফ বার্থ মিলিয়ে ফিউচার পার্টনার, লাইফ পার্টনার খোঁজাটা কতটা ইম্পর্টেন্ট, এবং কোন নাম্বারের সাথে কোন নাম্বারের সব থেকে বেস্ট ম্যাচিং হয়? দারুণ কোশ্চেন। এবং সত্যি কথা বলতে বিবাহের ক্ষেত্রে যে ম্যাচিংটা যেটা বললো, মানে এটা কিন্তু অনেকের মাথায় আসে না। আর বিবাহের ক্ষেত্রে ম্যাচিংটা খুবই দরকার। আমাদের যেমন শত্রু মিত্র থাকে, তেমনি কিন্তু ম্যাচিং পাওয়ারটাও কিন্তু থাকে। যেমন যদি আমরা ধরুন কেউ যদি রবির জাতক হই, তাহলে আমরা কার সাথে সম্পর্কটা রাখবো এবং রবির শত্রুতা কে, তার মিত্র কে, এটা কিন্তু আমাদের জানতে হবে। ধরুন রবির সংখ্যা 1, তাহলে রবির সাথে কার কানেকশনটা ভালো। দেখো চন্দ্রের সংখ্যা 2, চন্দ্রে যে 2, আমরা সেই চন্দ্রের সাথে কানেকশনটা ভালো কার। আমাদের যেমন ধরো শনি, আর শনির সংখ্যা হলো 8, তো 8-এর সাথে কানেকশনটা কার ভালো হতে পারে। তো শনির সাথে কি শনির সম্পর্ক কি ভালো হয়, না শনির সাথে রবির সম্পর্ক ভালো হয়? তো এটাকে কিন্তু জানা দরকার। তাই এই শত্রু মিত্রটাকে কিন্তু বেশ, মানে কোন গ্রহের শত্রু কোন গ্রহ আর কোন গ্রহের মিত্র কোন গ্রহ, যদি এটা জানা যায় তাহলে কিন্তু কেল্লা ফতে। তাহলে তুমি শনির জাতক, শনির জাতিকার সাথে তুমি বিয়ে করলে প্রতিদিন অশান্তি, তুমিও ওকে মারবে, ও তোমাকে মারবে, লাঠালাঠি হয়ে যাবে, মানে দুজনের ক্ষেত্রে একটা ঝামেলা বাঁধবে। দেখা গেল শনির জাতিকা, শনিবার দিন তোমার জন্ম বা তোমার ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে সংখ্যা আসলো 8, মানে তোমার 8 সংখ্যা, মানে কি শনি ভাইব্রেশন দিচ্ছে। তাহলে এই 8 সংখ্যা যদি কোনো কারণে দেখা গেল তুমি বুধকে বিয়ে করলে, মানে 5 সংখ্যার জাতককে বিয়ে করলে, 5 সংখ্যা, তাহলে 8 আর 5, মানে কি তুমি সবসময় শনি, তুমি সবসময় ও বুদ্ধি দিয়ে কিছু করতে যাবে, তুমি জোর দিয়ে ওকে দাবিয়ে রাখবে, মানে সব সময়ের জন্য ঘরের মধ্যে একটা অশান্তি, ঝামেলা, ঝাঁটি থাকবে। তাই এই সংখ্যার ম্যাচিংটা কিন্তু খুব দরকার। যারা আমার অনুষ্ঠানটা দেখছো, এই সংখ্যার ম্যাচিংয়ের কিন্তু অনুষ্ঠান আমি করছি বা করেছি, সেটা কিন্তু দেখে নিও। শত্রু মিত্র কোন সংখ্যার সাথে কোন সংখ্যার মিল আছে, কোন সংখ্যার সাথে কোন সংখ্যার মিল নেই, এটা একটা বড়, মানে ছোট্ট কোশ্চেন, উত্তর কিন্তু অনেকটাই বড়। তাই ভালোভাবে দেখে নিও, অনেকটা ফল পাবে। বলুন আপনি কি বলতে চাইছেন। ধরুন একটা কোনো মহিলার বিয়ে হলো, অনেক বছর হয়ে গেল, তার কোনো ইস্যু হচ্ছে না, মানে বাচ্চা হচ্ছে না, অনেক ডাক্তার দেখাচ্ছে, তাতেও তার হচ্ছে না, তাহলে কি তার এ জন্মের ফল নাকি পূর্বজন্মের কোনো ফল সে এই জন্মে ভোগ করছে? এটাই আমার প্রশ্ন। এই কোশ্চেনের জবাব কিন্তু হয় না, মানে এত সুন্দর কোশ্চেন, মানে এটা কিন্তু খুবই মানে ব্যক্তিগত একটা জিনিস। অনেকে হয়তো বিশ্বাস করে না জন্মান্তর, পূর্বজন্ম, বা মানে তোমার আগে জন্ম হয়েছিল কিনা, আগে তুমি কুকুর হয়েছিলে কিনা, ছাগল হয়েছিলে কিনা, মানুষ হয়েছিল কিনা, এরা থাকে অনেক। আবার কেউ কেউ পূর্বজন্ম বিশ্বাস করে। তো আমি যদি পূর্বজন্মের কথা ছেড়েও দিই, এটা আছে, মানে আমার বিচারে বা আমাদের শাস্ত্রে বা আমাদের পূর্বজন্ম বলে কিছু আছে, সেটার ব্যাখ্যাও আমরা পেয়েছি এবং বহু কাজ করতে গিয়ে সেটা আমরা পেয়েছি, ভাইব্রেশন। তো সেই তর্ক বিতর্কের মধ্যে আমরা যাচ্ছি না বা আমরা যাব না, আমরা একদম সোজাসুজি বলি, এই জন্মের কথাই বলি। আজকে দেখা গেল আমার সমস্যা, আমার শরীরটা খারাপ, মানে আমার মধ্যে কোনো একটা এনার্জি নেই, পাচ্ছি না, আমি ডক্টর দেখাচ্ছি কিন্তু আমার রোগ সারছে না। অনেক সময় আমার ভাইব্রেশনে আমি ভালো ডক্টরের সাথে সাক্ষাৎ করতে পারছি না, নেগেটিভ ভাইব্রেশন, যোগসূত্র না, যোগসূত্র। মানে তুমি কেন আমার সাথে তুমি কন্টাক্ট করবে, এটা যেটা যোগসূত্র। তুমি আমার কাছে উপকার পাবে কেন, এটাও যোগসূত্র। তুমি আমার কাছে অপকার পাবে কেন, এটাও তোমার যোগসূত্র। সবকিছুই কিন্তু তোমার যখন ভালো সময় আসবে তুমি সবকিছু ভালোই পাবে, যখন তোমার খারাপ সময় আসবে তখন সব দেখবে খারাপ লোকগুলো কিন্তু ছুটে যাচ্ছে।
সব কিন্তু গ্রহের পজিটিভ। এবার তুমি সবসময় কি চিন্তা করো, হুম, তোমার চিন্তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একদম। আমি বাঁচবো না, আমার শরীরটা খারাপ, আমার দ্বারা হবে না, এই নেগেটিভ যে চিন্তাটা, এটা কিন্তু চন্দ্রের প্রভাব, চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশন। হুম, এখানে চন্দ্র তোমাকে বিচলিত করছে, চঞ্চল করছে, তোমাকে ঠিক মানে মানে মনের দিক দিয়ে, মানসিকতার দিক হুম। থেকে তোমাকে দুর্বল করে দিচ্ছে। তাই চন্দ্রের পজিটিভ ভাইব যদি না থাকে, তোমার দুর্বল হয়ে পড়বে তুমি মানসিক দিক থেকে, মনের দিক থেকে সুস্থতা তুমি পাবে না। আর মন সুস্থ না থাকলে কিছুই সুস্থ কিছু না। সুস্থ না। হ্যাঁ। তার জন্য চন্দ্রকে যদি তুমি প্রোটেক্ট করতে পারো, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। এবার আমরা যাই কেতুর দিকে। কেতু, কেতু কি আমাদের শরীরের যেমন সমস্যাটা বাড়ায়, আমাদের শারীরিক দিক থেকে, তেমন কিন্তু শত্রুর জায়গা থেকেও সমস্যাটা বাড়াচ্ছে। এবার দেখা গেল আমি বাড়িতে আছি, আমি রুগী, আমার মা সারা দিন হাসি খুশি থাকে, খুব ভালো থাকে, এবং সে কি করে, সে ভালো রান্না করে আমাকে খাওয়ায়। এবার তার এই যে আমার মায়ের যে হাসি খুশি, এই যে আমার মায়ের যে পজিটিভ ভাইব, এই সেই রান্না যে করছে, রান্নার মধ্যে থেকে আমার মধ্যে একটা পজিটিভ ভাইব কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখা গেল আমি রুগী, আমার মা খুব স্যাড, তার আমার এত কাজ করতে হয়, আমি পারছি না, ভালো এই সংসারে এসে আমি জ্বালাতন সহ্য করতে পারবো না, আমার এই শত্রু, আমার এই ব্যথা, আমাকে রান্না করতে হচ্ছে, আমি পারছি না, আমি মানে মায়ের মধ্যে অনেক অভিযোগ, অনেক কষ্ট, অনেক, মা সবসময় স্যাড থাকে, মা সবসময় দুঃখী থাকে, মার প্রেশার বেড়ে যায়, মা ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে, মার বিভিন্ন অভিযোগ, মা ভালো মানে কোনো কিছুতে মানে সাকসেস নেই, হ্যাপি নেই, মানে মানসিক দিক থেকে আমার মাও দেখা গেল পুরোপুরিভাবে একদম সমস্যা কাতর। এবার সে যখন রান্নাটা করে তোমাকে খাওয়াচ্ছে, সেই রান্নার যে এনার্জিটা কি, তুমি কি পাচ্ছ, নেগেটিভ এনার্জি। আমার শরীর খারাপ, তার মধ্যে আরো আমার আরো। খারাপ হয়ে যাচ্ছে। তো এইগুলি বুঝতে হবে, প্রতিটার সাথে প্রতিটার কানেকশন কিন্তু রয়েছে। তার মানে আমি চন্দ্র, আমি কেতু, আমি রাহু, আমি শুক্র, আমি রবি, পজিটিভ গ্রহের সব কিছুরই কিন্তু ভাইব্রেশন থাকে। সবার সব থেকে শ্রেষ্ঠ হলো আমি চন্দ্রের ভাইব্রেশনটা ঠিক করতে হবে। চন্দ্র যদি তোমার মন মানসিকতা যদি তুমি ঠিক রাখতে পারো, তাহলে তোমার শরীরটাও কিন্তু অনেকটা ভালো থাকবে। আমি এই জন্মের কথাই বললাম, আমি কিন্তু আগের জন্মের কথা আমি যাচ্ছি না, কারণ এই জন্মান্তরবাদ নিয়ে আমরা যখন দর্শন পড়ি, আমরা যখন ফিলোসফি পড়ি, তখন আমরা কিছু কিছু জিনিসকে আমরা কি করি, আমরা মান্যতা দিই। মানে কি, আমরা কম্পেয়ার করি যে আজকে আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি পড়তে পারে বা নাও পারে, তাই তো? আমরা কি ভাবি, দেখো সব থেকে বড় কথা হলো, সব শিক্ষিত কবি হতে পারে না, একদম। কিন্তু সব কবি শিক্ষিত, শিক্ষিত। তাই তো? যেমন আমরা কি বলি, সব শিক্ষিত ডক্টর হতে পারে না, কিন্তু সব ডক্টর শিক্ষিত। তোমাকে ডক্টর হতে গেলে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, তাই শিক্ষা অর্জন করে তুমি ডক্টর হয়েছো, তাই সব ডক্টর শিক্ষিত। কিন্তু সব শিক্ষিত, দেখো তুমি বিশাল শিক্ষিত, MA BEd পাস করেছো, বিশাল কিছু করেছো, মানে তুমি মানে ডক্টরেট করেছো, কিন্তু তুমি মেডিকেল চিকিৎসা তুমি শেখোনি। তার মানে কি, তুমি সেই সাবজেক্টটা তুমি পারছো না। তাই শিক্ষিত হলেও তুমি কিন্তু সেই ডক্টর নয়, ব্যাপারটা এরকম। তো আমাদের সব সময় আমরা তর্ক বিতর্কের মধ্যে যেতে পারি না, হতেও পারে না হতে পারে। ফিলোসফিতে ওই জন্মান্তরবাদ, ওটা কি আমরা দর্শনের দিকে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা এইখানেই যদি তোমার শরীর মানসিক দিক থেকে যদি তুমি ভালো থাকো, তাহলে তোমার শরীরও ভালো থাকবে। তারপর তো আমরা আছি, এমন এমন কিছু জিনিস আছে ম্যাজিকের মতো, যেটা ধারণ করলে তোমার দেখবে ডক্টরের মেডিসিন তুমি খেয়ে যে ফলটা পাচ্ছ না, ডক্টরের মেডিসিন খাচ্ছ, কিন্তু পজিটিভ ভাইবটা যখন দিয়ে দেবো, তখন অটোমেটিক্যালি রোগটা দেখবে আস্তে 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 সেরে যাচ্ছে। সত্যি জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যখন কোনো প্রশ্নের উত্তর দেন, তখন মনে হয় শুনতেই থাকি। কিন্তু স্টুডিওতে আমাদের বন্ধুরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তাদের প্রশ্নের ঝুলি নিয়ে। পরবর্তী যিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তার প্রশ্ন বলার জন্য, তাকে অনুরোধ করব। দাদা, এবার আপনার প্রশ্নতে যাব। আমি একটা কথা বলছি, ধরুন একজন ভালো সার্ভিস করে, সেক্ষেত্রে সে ভালো ইনকাম করে, কিন্তু টাকাটা সেই মতো সে ধরে রাখতে পারছে না, তার কোনো ডিপোজিট হচ্ছে না, উল্টে তার গচ্ছিত যে টাকাটা সেটাও মানে খরচা হয়ে যাচ্ছে, ভাঙতে হচ্ছে তাকে, সংসারের স্বার্থের কথা চিন্তা করে, ফ্যামিলির পরিবারের কথা চিন্তা করে। সেক্ষেত্রে এর উপায়টা কি আছে, আমি স্যারের থেকে একটু জানতে চাই সেটা। শাস্ত্রীজি প্রশ্নটা শুনে নিয়েছেন, এবার তার উত্তরের পালা। মানে আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলবো, আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ,
হুম ধরো আমার কাছে আমার বাবা আমাকে ধরো 1 বালতি জল রেখে গেছে, জলের ধরো প্রচুর দাম, 1 বালতি জলের দাম হলো 1 কোটি টাকা, কিন্তু আমি যে গ্লাসে করে জলটা খাবো সেই গ্লাসটা ফুটো, যখন ওই গ্লাসে করে আমি জলটা নিয়ে খেতে যাচ্ছি সেই জলটা কিন্তু সব পড়ে পড়ে যাচ্ছে, যাচ্ছে। তাই তো? তা হ্যাঁ। আমাকে পাত্রটাকে ঠিক করতে হবে, আমার কাছে যতই কিছু থাকুক না কেন আমার খরচার জায়গাটা আমাকে ঠিক করতে হবে। তাই সবাইকে বলবো, যারা তোমরা দেখছো দর্শক বন্ধু, যে একটা ব্যক্তি প্রচুর টাকা রোজগার করে, অর্থ তার কোনো দিক দিয়ে কমতি নেই, কিন্তু তার টাকা নিয়ে আসতে আসতে যে বাড়ির যে ফর্দ যখন সে দেখা গেল, ফর্দ দেখলো যে যে যা টাকা রোজগার করছি তা তো এখনই শেষ হয়ে যাবে, আরো আমাকে ধার করতে হবে, দেনা করতে হবে, এরকম হয়, অনেকের বাড়িতে হয়। তো আমি বলি কি, অযথা খরচা তোমার কিন্তু গ্রহের নেগেটিভ ভাইব্রেশন, অযথা খরচা। আচ্ছা। দেখা গেল তুমি কিছু কিছু কাজ এমন এমন করছো যে কাজগুলি তুমি বন্ধ করতে পারো কিন্তু তুমি বন্ধ করছো না। হয়তো তুমি দেখা গেল এখান থেকে তুমি একটা টোটো করে তুমি যেতে পারছো, তো সেখানে তুমি ওবের বুক করে দিলে, হুম তাই তো? দেখো লাক্সারি, এই লাক্সারি ভাইব দেখা গেল তোমার একটা ছোট্ট ফোনে কাজ হয়ে যায়, তুমি সেখানে অ্যাপেল 16 প্রো ম্যাক্স কিনলে, হুম ওটা দরকার নয়। দেখা গেল তোমার অ্যাপেল 16 প্রো ম্যাক্স রয়েছে কিন্তু তোমার মনে হলো আবার একটা নিউ ভার্সন আসছে 17, ওটা কিনি। হুম। তো এই যে এটাকে খরচা, এটাকে লাক্সারিস ভাব, এই লাক্সারিটাকে আমাকে কিসে শুক্র শুক্র। দেয়, রাইট? ও মাই গড, দারুণ কথা বল, শুক্র লাক্সারি। তো এই যে শুক্র যখন নেগেটিভ হয় তখন তোমাকে মানে খুব লাক্সারিস ভাইবটা তোমাকে দিতে বিভিন্ন ক্ষেত্রে। তুমি দেখা গেল তুমি একটা মেকআপ করছো, হুম একটা মেয়ে, মেয়েদের একটু মেকআপ টেকআপ না করলে ওদের মন শান্তি থাকে না, ভালো মানে ভালো লাগে, এবং মেয়েরা একটু সৌন্দর্য প্রিয় হয়, তাই ধরো একটা মেকআপ করলো এবং সেই মেকআপটা আছে আছে কিন্তু তাকে সে ফেসবুক বা ইনস্টাতে দেখলো যে এটা করলে আরো ফর্সা লাগবে, তো সে হয়তো সেটাকে তার ইনকামের বাইরে থেকেও সেটাকে সে বাই করলো। তো এখান থেকে কি হচ্ছে, এটা খরচা, যেটা খরচা না করলেও হচ্ছে, ওর কাছে আছে গচ্ছিত অনেক কিছু রয়েছে, হয়তো একটা আলমারি ভর্তি করার রয়েছে মেকআপ। তো এইগুলি খরচাগুলোকে সংযম করার জন্য কিন্তু তোমার গ্রহের পজিটিভ ভাবে, এটাকে রাহু, রাহুকে তোমাকে প্রোটেক্ট করতে হবে। রাহু কি করে ফাটকা দেয়, ফাটকা আবার নিয়ে নেয়, ওই জন্য রাহু তো যদি তোমার ব্যালেন্সে না থাকে তাহলে তোমার রাহু তার মানে শুক্র আর কি চন্দ্র এখানে আছে, তোমার মানসিকতা কি, মন মানসিকতা কি, ভালো না খারাপ, তুমি কি চাইছো যে না বাবার ইনকামটা কম আছে, ঠিক আছে আমি এতে একটু অ্যাডজাস্ট করে দিই, আর কি আছে আমার বান্ধবী এটা করছে, আমার বন্ধু এটা করছে, কেন আমি এটা করব না। তাই এখানে চন্দ্র রাহু এবং মানে ব্যালেন্স কি, গ্রহ, এই গ্রহের পজিটিভ ভাইব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার খরচার ব্যালেন্সটাও ঠিক থাকবে এবং তুমি কিন্তু ঠিকঠাক খরচা পারবে বুঝে। তাই ছোট্ট ছোট্ট জিনিস যদি ব্যালেন্স করতে পারো জীবনে অনেক সাকসেস এবং ভালোবাসা পাবে। আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে বললাম যে খরচা নিজের আয়ত্তের মধ্যে, নিজে চাইলে খরচা কমবে, নিজে চাইলে খরচা বাড়বে। তাই যদি ভালো লাগে এই প্রোগ্রামটি শেয়ার করো, যদি তোমরা ফেসবুকে দেখো ফলো করো, আর আমার চ্যানেলটাই যদি তোমরা দেখো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি টিভি চ্যানেলে দেখো তাহলে রেকর্ডিং করে রাখো, তোমার বন্ধুদের কিন্তু পাঠিয়ে দেবে। যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। যাওয়ার আগে একটা কথা বলি, এই লাইভ অনুষ্ঠানে বা এই আমাদের এই প্রোগ্রামে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে আমাদের এই নিচের নম্বরে যোগাযোগ করো। তোমরা সবার জন্য এই জায়গাটা রয়েছে, যারা আসতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, এখানে এসে সরাসরি আমাকে কোশ্চেন করবে, আমি চিনলেও বা আমি না চিনলেও তোমাদের অ্যালাউ আছে। তাই কন্ট্যাক্ট করো, এবং যদি তোমরা সরাসরি আমাকে আমাদের স্টুডিওতে এসে আমাকে কোশ্চেন করতে চাইছো এবং যে কোশ্চেনটা করছো সেটা সরাসরি টিভির পর্দায় তোমাদের মুখ দেখাবে, যদি এটা চাও তাহলে এখনই কন্ট্যাক্ট করো, তাই তো? একদম। তুমিও একটু বলে দাও। অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব, অনেক মানুষ আপনাকে দেখছি ভালোবাসে এবং আমরা দেখে আসছি যে মানুষের ঢল, তো আজকে সরাসরি একটা ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী ছিলাম, সত্যি ধন্য হয়ে গেলাম এরকম একটা মুহূর্তের। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যোগাযোগ করতে পারবেন, এখানে আসতে পারবেন এবং আপনাদের প্রশ্ন কিন্তু সরাসরি কিন্তু শাস্ত্রীজি শুনবে। আরেকটা কথা যেটা বলবো যে উনি কিন্তু শুধু বন্ধু নয়, উনি কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড।
আপনাকে ঠিক দিশায় কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। এবং যেমন বলে না যে ধ্বংসের পরে আসে নবজাগরণ, যদি আপনাদের জীবনে নবজাগরণ আনতে চান তাহলে অবশ্যই জয়দেব শাস্ত্রীকে যোগাযোগ করবেন। সবাই খুব ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।